আর্জেন্টিনা চেয়েছিল আজকের ম্যাচটা কেপ ভার্দের মতো ডিফেন্সিভভাবে খেলতে, কেননা তারা খেলা শুরুর দিক থেকে একদম লাস্ট পর্যন্ত তারা যেইভাবে ডিফেন্সিভভাবে খেলেছে আর যেই পরিমাণে টাইম নষ্ট করার চেষ্টা করেছে সেইগুলো দেখে আমার এইটাই মনে হয়েছে যে তারা ডিফেন্সিভভাবে খেলতে চায় আর তারা চায় শুধু ম্যাচটা পেনাল্টিতে গড়াক, আর পেনাল্টিতে গড়ালে তো সেখানে ইমি মার্টিনেজ আছে আর এই সকল শুটারকে ঠেকিয়ে দেওয়ার জন্য ইমি মার্টিনেজ একাই যথেষ্ট। আজকের ম্যাচের শুরুর দিক থেকে আমরা এটাই দেখতে পেয়েছি আর আজকের ম্যাচে কয়েকটা রেকর্ড হয়ে গেছে, তার মধ্যে এটাও একটা রেকর্ড। ইমি মার্টিনেজ এক ম্যাচের সর্বোচ্চ ওয়ার্ল্ড কাপ ফাইনালে এক ম্যাচের সর্বোচ্চ গোল সেভ দেওয়ার রেকর্ড, সেটা 11টা সেভ দিয়ে দিয়েছে ইমি মার্টিনেজ একাই, যেটা কিনা অপোনেন্টের গোলকিপারে যদি হিসাব করতে যাই একটাও সেভ দিতে হয় নাই, আর ইমি মার্টিনেজ একাই 11টা অন টার্গেট শুট সেভ দিয়েছে। আর আর্জেন্টিনা আজকে এমন একটা দলের এগেনস্টে খেলতে নেমেছে যেই দলটা 37 ম্যাচ যাবৎ হারতে ভুলে গেছে, অর্থাৎ তারা 37 ম্যাচ যাবৎ হারে না, যদিও তারা একটা ট্রাইব্রেকার শুটে একটা ম্যাচে হেরেছিল, যেটা কিনা ন্যাশনস লিগে পর্তুগালের এগেনস্টে টাইব্রেকার শুটে হেরেছিল, কিন্তু ম্যাচে হারে নাই, একটা ম্যাচে 37 ম্যাচ হয়ে গেল। আর সেই দলের এগেনস্টে আর্জেন্টিনায় আসছে ফাইনালে উইন হতে, তারা একদম ডমিনেট হয়ে মানে যেটা একদম স্বাভাবিক ছিল যে স্পেন উইন হবে, কেননা স্পেন যদি আজকে হারতো সেটা অনেক অবিশ্বাস্য জিনিস হতো, কেননা পুরো ম্যাচে আজকে একটাও শুট করতে পারে না আর্জেন্টিনা। খেলার একদম শুরুর দিক থেকে ফার্স্ট হাফের লাস্ট পর্যন্ত লামিন ইয়ামাল অনেকগুলো চান্স পেয়েছিল, সেগুলো অন টার্গেট শুটও করতে পেরেছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে ইমি মার্টিনেজ, সে সব একাই সেভ দিয়ে দিচ্ছে আর তার ডিফেন্ডাররাও অনেক বল সেভ করার চেষ্টা করতেছিল। ফার্স্ট হাফের লাস্টের দিকে আমরা দেখতে পেয়েছি মার্কুস কুকুরেলা একটা পাওয়ার শুট করেছে, যেটা কিনা ইমি মার্টিনেজ সেভ দিয়ে দেয়। এভাবে শেষ হয়ে যায় ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফের শুরুর দিক থেকে আবারও স্পেন অ্যাটাক করা শুরু করে, কিন্তু কোনো চান্সই কাজে লাগাতে পারছিল না স্পেনের ফুটবলাররা। আর তারপরেই ম্যাচের সম্ভবত 93 মিনিটে পাও কুবার্সিকে ফাউল করার কারণে ইনজো ফার্নান্দেজ একটা রেড কার্ড কনসিড করে, সেখানে রেড কার্ড কনসিড করেনি, ডাবল ইয়েলো কার্ডের কারণে সেখানে রেড কার্ড দেওয়া হয়েছিল। আর তারপরে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, দ্য ক্রিস্টিয়ানি ল, অর্থাৎ মেসিকে মুখে হাত দিয়ে একটা কথা, মানে মেসি অ্যাপ্লাই করছিল রেফারির কাছে যে মার্কোস কুকুরেলা মুখে হাত দিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিল, আর যেটা ক্রিস্টিয়ানি ল অনুযায়ী কোনো প্লেয়ার অপোনেন্টকে মুখে হাত রেখে কোনো কথা বলতে পারবে না, আর এটা রেফারিকে অ্যাপ্লাই করতে দেখা যায় যে মানে লিওনেল মেসি রেফারির কাছে অ্যাপ্লাই করতেছিল যে মার্কুস কুকুরেলা মুখে হাত রেখে কোনো কথা বলার চেষ্টা করতেছে। এক্সট্রা টাইমের 95 মিনিটে নিকো উইলিয়ামস একটা গোল করে ফেলে অ্যান্ড যেই গোলটা কন্ট্রোভার্চুয়াল হওয়ার কারণে রেফারি সেটাকে সরাসরি ক্যান্সেল করে দেয়, আর যেটার কারণ ছিল স্পেনের প্লেয়ার ওটামেন্দির পায়ের ওপরে পাড়া পড়ে যায় অ্যান্ড দেন সেই গোলটা ক্যান্সেল করে দেওয়া হয়, মানে গোল হওয়ার আগে ওটামেন্দির পায়ে পাড়া পড়ে, যেই কারণে গোলটা ক্যান্সেল করা হয়। স্বাভাবিকভাবে দেখতে গেলে মনে হবে এইটা রেফারি অনেক বড় অন্যায় করেছে, কিন্তু আপনি যদি ভালোভাবে লক্ষ্য করে পায়ের দিকে দেখেন সেখানে দেখতে পারবেন এক বুট দিয়ে আরেক বুটের ওপরে পাড়া পড়েছে, যেই কারণে রেফারি এই কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছে। আর তারপরে আমরা দেখতে পেয়েছি আর্জেন্টিনার প্লেয়াররা অনেক পরিমাণে টাইম লস্ট করতেছিল অ্যান্ড দেন 106 মিনিটে নিকো উইলিয়ামসের অ্যাসিস্ট থেকে ফেরান তোরেস, যেই ফেরান তোরেস বার্সেলোনার প্লেয়ারদেরকে মানে অনেক বেশি পেইন দেয়, বার্সেলোনার ফ্যানদেরকে অনেক বেশি পেইন দেয়, সে অনেক পরিমাণে গোল মিস করে, কিন্তু তার গোলে আজকে শিরোপা জিততে পেরেছে স্পেন, তার গোলে শিরোপা জিততে পেরেছে স্পেনের পুরো দর্শক, ওয়ার্ল্ডের সব স্পেন ভক্তরা তার গোলের কারণে আজকে উদযাপন করতে পারতেছে। ফেরান তোরেসের 106 মিনিটে গোল করার পরে ফেরান তোরেস আরও একটা গোল করে ফেলে, যেই গোলটা কিনা লিড বাড়িয়ে দেয়, কিন্তু যখন ভিআর চেক করা হয় তখন দেখা যায় সেই গোলটা অফসাইড ছিল। এটা ভিআর চেক করতে হয় নাই, এটা লাইসম্যানই ধরে ফেলেছে সেটা অফসাইড ছিল, কিন্তু যদি সেই গোলটা হতো তাহলে হয়তো বা সেখানেই খেলাটা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু তারপরেও সেই গোলটা ক্যান্সেল হওয়ার কারণে আরেকটি সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা সুযোগ পেয়েও যে অনেক কিছু করে ফেলে দিয়েছে তা না, আর্জেন্টিনা কোনো অন টার্গেট শুটই করতে পারে নাই, আর্জেন্টিনা 2-1বার হয়তো বা অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু অন টার্গেট অফ টার্গেট কোনো শুটই করতে পারে নাই তারা সেই পর্যায়ে গিয়ে। আর আজকের ম্যাচটা দেখে আমার বলতে হয় লিওনেল মেসির কান্না দেখে আমারও পার্সোনালি খারাপ লেগেছে। লিওনেল মেসি হারার পরে যেইভাবে তাদের ফ্যান বেজের দিকে গিয়ে মানে ক্রাইং করতেছিল, এইটা দেখে আমার অনেক বেশি খারাপ লাগে, আর এটা খারাপ লাগারই বিষয় লিওনেল মেসির মতো লিজেন্ড এইভাবে বিদায় নিচ্ছে। কিন্তু স্পেন উইন হয়েছে এতে আমি একদমই খুশি নয়, আর স্পেন যদি হারতো তাহলেও আমি খুশি হতাম না, আর যদি ফ্রান্স উইন হতো তাহলে আমি একটু খুশি হতাম, আর সবচেয়ে বেশি খুশি হতাম যদি কিনা পর্তুগালের রোনাল্ডো এই ওয়ার্ল্ড কাপটা উইন হতে পারতো এই মিড লাইফ স্টেডিয়ামে, কিন্তু সেটা হয়ে ওঠে নাই, সব কিছু ভাগ্যের খেলা, এখানে পারফরমেন্সেরও অনেক কিছু আছে। আর বেস্ট প্লেয়ার হয়েছে রদ্রি ব্যালন ডি'র উইনার, রদ্রি বেস্ট প্লেয়ার হয়েছে, আর হচ্ছে যে বেস্ট ইয়ং প্লেয়ার হয়েছে পাও কুবার্সি, গোল্ডেন বুট তো কিলিয়ান এমবাপ্পে নিয়ে নিছে, এটা কিছু
বলার নাই। আর আজকের ম্যাচটা দেখার পরে আমার একটা জিনিস মনে হয়েছে, কিলিয়ান এমবাপ্পেকে ওয়ার্ল্ড কাপ ফাইনালে লাগবে, তাছাড়া বিনোদন কিছুটা কম হয়ে যায়। আর আমরা ম্যাচটা শেষ হওয়ার পরে দেখতে পেয়েছি পারাদেস স্পেনের প্লেয়ারদেরকে আক্রমণ করতেছে, সে ফাইটে চলে যায়। আর পারাদেসের সাথে আরও কয়েকটা প্লেয়ার ছিল, আমি ক্লিয়ারলি দেখতে পাই নাই, খেলা শেষ মানে ভিডিওটা শেষ করে আমি সেইটা দেখতে বসবো। আর ম্যাচটা কেমন এনজয় করেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।